বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আচার দেখলে মুখে পানি আসে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। আর সব ধরনের আচারের মধ্যে জলপাইয়ের আচার অন্যতম হয়ে থাকে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এবং খুবই লোভনীয় আর সহজ পদ্ধতিতে একটি জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। এই রেসিপিটি এতটা মজাদার যে খিচুড়ি অথবা ডাল ভাতের সাথে একবার খেলে অসাধারণ লাগবে। তাহলে চলুন সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আপনারা 1 কেজির উপরে বা 1 কেজির কমও করতে পারেন। জলপাইগুলি পরিষ্কার করে নিয়েছি আর জলপাইগুলি এখন আমি সিদ্ধ করে নিব 10 মিনিটের জন্যে। এখানে আমি দেখতে পাচ্ছেন পানি দিয়েছি খুবই কম, 1 কোর সমান। আপনারাও আঙ্গুলের 1 কোর সমান পানি দিবেন। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন জলপাইগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খুবই নরম হয়েছে। এই রেসিপিটার জন্য জলপাইগুলি খুবই নরম করে সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন জলপাইগুলি ভেঙে যাচ্ছে। এখন আমি ঢেকে রেখে দেব চুলা অফ করে 10 মিনিটের জন্যে। আর এই ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিব। এর জন্যে একটি ফ্রাই প্যানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের সমান 5 ফোড়ন দিয়ে দিলাম। আপনারা অবশ্যই 5 ফোড়নটি দিবেন। হালকা আঁচে 5 ফোড়নগুলো আমি ভেজে নেব। যখন দেখবেন 5 ফোড়ন থেকে সুগন্ধি বেরিয়ে আসছে আর 5 ফোড়নগুলো ফুটে আসছে, তখন চুলা অফ করে 5 ফোড়নগুলো ফ্রাই প্যানে নেড়ে নামিয়ে নেবেন। 5 ফোড়নগুলো কিছুটা ঠান্ডা হলে বাটনার কাঠের অংশ দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা হামানদিস্তা বা শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। আপনারা চাইলে 5 ফোড়ন গুঁড়ো বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে ক্যারামেল করতে হবে এবং আস্তে আস্তে করে নাড়তে হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি, তাই চিনির পরিমাণ 1 কাপ দিয়েছি। আপনারা জলপাইয়ের পরিমাণ অনুযায়ী চিনির মাপটা দিবেন। এদিকে দেখতে পাচ্ছেন চিনিগুলি আস্তে আস্তে গলে যাচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে চিনিটি তাড়াতাড়ি গলে যাবে। যখন আপনারা দেখতে পারবেন চিনিগুলি আস্তে আস্তে সোনালি রঙের হচ্ছে, তখন বুঝতে পারবেন যে ক্যারামেল হচ্ছে। আর তখনই চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হাইয়ে নিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমার চিনিগুলো কি সুন্দর সোনালি রঙের ক্যারামেল হয়ে যাচ্ছে। এখন কিন্তু চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে আর একটু পরপর নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে, তার মানে আমার ক্যারামেল হয়ে গেছে। এখন চুলা অফ করে দিতে হবে, না হলে ক্যারামেলগুলি পুড়ে যাবে আর আচারটি খেতে তেতো লাগবে। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটি কি সুন্দর হয়েছে। যারা ক্যারামেল বানাতে না পারেন তারা আরেকবার দেখে নেবেন। এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম আর এখন চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখন অনবরত নাড়তে হবে যে পর্যন্ত না বলক চলে না আসে। দেখতে পাচ্ছেন বলক উঠে আমার ক্যারামেলটা কি সুন্দর কালার এসেছে। এখন আমি 2 টুকরো আখের গুড় দিয়ে দিলাম। এই আচারটির ক্ষেত্রে আখের গুড়টা দিলে খুব মজা হয় আর কালারফুল হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করছি। যখন বলক উঠে আসবে তখন আমি 1 চামচ লবণ দিলাম আর 2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। এই আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি, তাই ঝালের পরিমাণটা একটু বেশিও হবে, আবার টকও হবে, আবার মিষ্টিও হবে। এখন অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না। এখন আমি জলপাইগুলি চটকে নিয়েছি বিচি ফেলে। দেখতে পাচ্ছেন কীভাবে আমি মথে নিয়েছি। এখন এই চটকানো জলপাইগুলি আমি দিয়ে দিলাম। আর জলপাইগুলি অবশ্যই হালকা গরম থাকা অবস্থায় আপনারা চটকে বা মথে নেবেন। গরম অবস্থায় জলপাইটি নরম থাকে, তাই চটকাতে খুব সুবিধা হয়। আর যদি ঠান্ডা হয়ে যায় তখন জলপাইগুলি শক্ত হয়ে যায়, তখন খুব কষ্ট হবে মথে নিতে। এখন আস্তে আস্তে অনবরত শুধু নাড়তে হবে। এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে। আপনি যত বেশি নাড়বেন আচারের স্বাদ কিন্তু তত বেশি আসবে। আর আচার বানাতে গেলে ধৈর্য তো লাগবেই, নাহলে আচার হবে। জলপাইগুলি দেওয়ার পর জলপাই থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পানিগুলি শুকানো পর্যন্ত আপনাকে অনবরত নেড়ে যেতে হবে, নাড়ানো কোনোভাবেই থামানো যাবে না। দেখতে পাচ্ছেন আমার কতগুলো পানি উঠে এসেছে।
এই পর্যায়ে 1 চামচ ভাজা জিরে এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর পাঁচফোড়নগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আবারও ভালো করে নেড়ে নিতে হবে, আর এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে, ধৈর্য সহকারে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, ঘুরিয়ে ঘুরিয়ে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এখন আমি 2 চামচ পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি। সিরকা বা ভিনেগারটা দিলে আচারটা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। আপনারা এই আচারটি একটি এয়ারটাইট বক্স বা বাটিতে করে ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় 6 মাসের মতো। দেখতে পাচ্ছেন আমার আচারটা কি সুন্দর কালার চলে আসছে প্রায়। এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো, এই আচারটি খেতে আরও সুস্বাদু করার জন্যে। এখন আর কিন্তু কোনো কাজ নেই, এই আচারটা অনবরত নেড়েচেড়ে শুধু জাল করতে থাকবো। এবারে শুধু অনবরত নেড়েচেড়ে আচারের পানিটা টেনে আসা পর্যন্ত ও আচারের গায়ে সুন্দর কালার আসা পর্যন্ত জাল করতে থাকবো। নাড়ানো কোনোভাবেই বন্ধ করা যাবে না, এতে করে প্যানের গায়ে লেগে যেতে পারে। এই জন্য অনবরত শুধু নেড়ে যেতেই হবে। আচারটি তৈরি করতে আমার প্রায় আধা ঘন্টা লেগেছে। দেখতেই তো পারছেন আচারটি কত বেশি লোভনীয় ও মজাদার হয়েছে, আর প্যানের গায়ে একটুও লেগে যায়নি। যেহেতু আমি অনবরত নেড়েছিলাম এর জন্য একটুও লেগে যায়নি আর পুড়েও যায়নি। আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি আচারটি নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর আচারটি আরও বেশি আঠালো হয়ে আসবে। মাশাআল্লাহ, কত লোভনীয় একটি আচার তৈরি হয়েছে। দেখে অলরেডি জিভে আপনাদের পানি চলে এসেছে, তাই না? আচারে আমি ভিনেগার দেওয়ার কারণে এই আচারটি প্রায় 6 মাস পর্যন্ত আমি সংরক্ষণ করে রাখতে পারবো। আপনারা আরও বেশি সময় রাখতে চাইলে ভিনেগারের পরিমাণ আরও 1 চামচ বাড়িয়ে নিতে পারেন। কিন্তু এই আচারটা এতটাই মজাদার যে চুলা থেকে নামানোর পর সবাই চেটেপুটে খেয়ে ভ্যানিশ করে দিবে, তখন আর সংরক্ষণ করতে পারবে না, তখন আবারও এই আচারটি বানাতে হবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশাপাশি একটি লাইক এবং শেয়ার করবেন। আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।